আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সাধারণ জ্ঞানের আজকের শিডিউল মাফিক প্রথম ক্লাসে হাজির হয়ে গেছি। যথারীতি আমি বিরাজু ইংলিশ মজার স্টুডিও থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের নেটজনিত সমস্যার কারণে আজকের ক্লাসটি একটু বিলম্ব হলো। আশা করি আমরা খুব দ্রুতই ক্লাসটি কভার করব। প্রথমেই আমার কথা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট করে আমাকে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টস একটু দেখছি। ওকে, তোমরা কমেন্টস করে অলরেডি জানিয়ে দিয়েছো সব ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রথমে আমরা যেটি বললাম যে আজকে নেট সমস্যার কারণে একটু বিলম্ব হলো। আশা করি আমরা সব ঠিকঠাক করতে পারবো খুব দ্রুতই। দেখো, আজকে এইখানে একটু সমস্যা। এখানে আসলে এটা বাংলা হয়ে গেছে, আসলে এখানে বাংলা নয়, এটা জিকে। কেমন? এটা জিকে লেকচার 01 প্রাচীন আমল থেকে সেন শাসন আমল পর্যন্ত। ওকে, আমরা বিগত দিনে অর্থাৎ সূচনা ক্লাসেই আমরা একটা বড় অংশ আজকের টপিকের পড়ে ফেলেছি। আমি তো জানি না আজকে নেটে প্রবলেম হবে, কিন্তু এটা কাকতালীয়ভাবে মিলে গেছে যে প্রথম দিনেই আমরা জিকের 75% কাভার করতে পেরেছিলাম। তো যাই হোক, সেই সমস্যাটা আজকে যেহেতু অনাকাঙ্ক্ষিত একটা সমস্যা হলো, আবার একদিকে আবার ঠিকও আছে, আমরা খুব দ্রুতই কাভার করতে পারবো। তোমাদের জন্য প্রথমেই আমি যথারীতি যে কাজটি করে থাকি সেটা হলো ক্লাস টেস্ট রেখে থাকি। ক্লাস টেস্টটা দেওয়ার পূর্বে তোমাদের জন্য কয়েকটা বার্তা রয়েছে। তোমরা আজকে প্রথম দিন, আজকে 23-24 সেশনের যারা আমাদের ইংলিশ মজা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো আমাদের, অর্থাৎ ইংলিশ মজার শুভাকাঙ্ক্ষী বা ইংলিশ মজার কনিষ্ঠ সদস্যরা তোমরা যারা আছো, তোমরা আজকে ইংরেজি এবং বাংলা যথারীতি পরীক্ষা দিয়েছো। তো যেহেতু প্রথম পরীক্ষা ছিল এবং অনলাইনে নতুন এক্সপিরিয়েন্স, অনেকেই পরীক্ষা অনেক ভালো দিয়েছো, আবার অনেকে একটু খারাপ দিয়েছো। মন খারাপের কোনো কারণ নেই। যথারীতি তোমরা বইগুলো সংগ্রহ করে নাও, অর্থাৎ স্যার যে বইগুলো সাজেস্ট করেছে সেই বইগুলো সংগ্রহ করে নাও এবং যথারীতি স্টাডি করো, অধ্যয়ন করো। এবং আমাদের ক্লাসের সাথে অ্যাটাচ থাকা খুব জরুরি। এবং আমাদের সাথে তাল মিলাতে যদি পারো, তাহলে ইনশাল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তুমি নিয়মিত যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে তো ভালো করবাই, সেই সাথে তোমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, এটা অনায়াসে বলা যায়। তার মানে যে কোনো বিষয় বা কোনো বিষয়কে ফোকাস করতে হলে মেটেরিয়ালস প্রয়োজন হয়। যুদ্ধে নামতে গেলে যেমন অস্ত্রের প্রয়োজন হয়, ঠিক তুমিও এই ভর্তি পরীক্ষার মতো একটা যুদ্ধে তুমি অবতীর্ণ হয়েছো, সেখানে তোমার অস্ত্র কিন্তু তোমার বই খাতা, অর্থাৎ আমরা যে বইগুলো পড়াচ্ছি সেগুলো দেখেই কিন্তু শিডিউল মাফিক আমরা চালাবো। সো তোমার প্রস্তুতিটা আরও বেশি সুন্দর হবে, স্মুথলি নেওয়ার জন্যই কিন্তু বইগুলো তোমার দরকার। সো যারা পরীক্ষায় একটু খারাপ করেছো, কোনো ধরনের মন খারাপের কিছু নেই। ইনশাল্লাহ ডে বাই ডে এই নম্বরগুলো আরও বেশি ডেভেলপ হবে। ওকে, আমরা ক্লাস টেস্ট 01 আমরা শুরু করছি। তার আগে আরেকটা বার্তা দিয়ে নিই। প্রতিদিন, অর্থাৎ আজকে যেমন আমি ক্লাস নিচ্ছি, আজকের ক্লাস নেওয়ার পরে আগামীকাল ঠিক বিকেল 5:45 আমার জিকে কিন্তু পরীক্ষাটা আছে, তোমাদের শিডিউলে রুটিনে উল্লেখ করা আছে। অর্থাৎ ইংরেজি যেই টাইমে পরীক্ষা দেওয়ার কথা আছে সেই টাইমেই হবে, বাংলা এবং জিকে ঠিক একই সময়ে পরীক্ষাটা হবে। ঠিক আছে, একদিন দুটো পরীক্ষা হবে আর একদিন একটা পরীক্ষা হবে। এইভাবেই আমাদের কোর্সটি কন্টিনিউ চলতে থাকবে। ওকে, ক্লাস টেস্ট ফার্স্ট অনেকেই তোমরা অ্যান্সার করে ফেলেছো আমার আগেই, থ্যাংক ইউ। তার আগে আমি একটু তোমাদের সাথে মিলিয়ে নেই আসলে কি হলো, একটু আমি দেখি। কেমন? দেখো, আমরা বিগত দিন যেগুলো পড়িয়েছিলাম সেখান থেকে আমি জাস্ট 6টা প্রশ্ন এখানে নিয়ে এসেছি। আর আজকে আমরা পড়বো জাস্ট পাল এবং সেন শাসনামল, তার সাথে বাংলা অর্থাৎ মুসলিম শাসনামলের কিছু অংশ সংযুক্ত করা যায় কিনা আমি একটু চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য ধরে থাকতে হবে তোমাদের। কেমন? ওকে, কোশ্চেন নাম্বার 1 ছিল সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায়। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় আসলে কোথায়? রামচরিত,
চণ্ডীমঙ্গল, ঐতরীয় আরণ্যক নাকি করতোয়া? আমরা জানি মহিদাসের বিখ্যাত গ্রন্থ ঐতরীয় আরণ্যক নামক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। আর বঙ্গ যোগ আল দেশবাচক এই শব্দটা ব্যবহার করেন প্রথম আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে। ওকে ফাইন। কোশ্চেন নম্বর 2, মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? এই যে আচার্য মানে কি? চ্যান্সেলর। তোমাদের যদি প্রশ্ন করি যে বলো তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য কি, এই প্রশ্নটা তোমাদের কাছে আমি রাখলাম, ঠিক আছে? ওকে দেখো, তার মানে মহাবিহারের আচার্য ছিলেন, নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন, মানে শিলভদ্র ছিলেন মূলত কোথাকার? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য। তার মানে অপশন খ ইজ রাইট। এরপরে দেখো কোশ্চেন নম্বর 3, সান্ধ্যকর নন্দী রচিত রামচরিত একটি অর্থশাস্ত্র, আত্মজীবনী, ইতিহাস গ্রন্থ, কাব্য। একটু মিলিয়ে নাও জাস্ট। সান্ধ্যকর নন্দী রচিত রামচরিত এই গ্রন্থটি মূলত ইতিহাস বিষয়ক কাব্য। ইতিহাস বিষয়ক কাব্য। যদি কাব্য না থাকে ইতিহাস গ্রন্থ দিলে হবে, কিন্তু যদি কাব্য থাকে অবশ্যই কাব্য দিতে হবে। বইয়ে একটু মিস্টেক আছে, এই অ্যান্সারটা তোমরা একটু কারেকশন করে নাও। যদি কাব্য থাকে অবশ্যই কাব্য দিতে হবে, তবে ইতিহাস আশ্রিত একটি কাব্য রামচরিত। কোশ্চেন নম্বর 4, মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? আমরা জানি মেগাস্থিনিস মূলত মৌর্য সাম্রাজ্যের প্রথম যে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, সেই চন্দ্রগুপ্ত মৌর্যর সময়ে তিনি রাজদূত বা গ্রিক দূত হিসেবে এখানে এসেছিলেন। কোশ্চেন নম্বর 5, চড়ক একজন ব্যক্তির নাম, সেই চড়ক ছিলেন মূলত কে? আমরা জানি হর্ষবর্ধনের যে রাজসভার একজন বিখ্যাত আয়ুর্বেদিক ছিলেন, সেই আয়ুর্বেদিকের নামই হলো চড়ক। কোশ্চেন নম্বর 6, মাৎস্যন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? মাছবাজার নাকি আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা? তার মানে অপশন হলো খ। আমরা জানি এই মাৎস্যন্যায় কখন থেকে শুরু হয়? 7ম থেকে 8ম শতাব্দী, যখন কিনা প্রাচীন বাংলার সর্বপ্রথম নৃপতি, স্বাধীন নৃপতি শশাঙ্ক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঠিক 100 বৎসর পর্যন্ত যেই অরাজক পরিস্থিতিটা তৈরি হয় সেটাকে মূলত বলা হয় মাৎস্যন্যায়। এটিকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা চরম অবনতি বা অরাজক অবস্থাকেই নির্ণয় করে। এখন আমাকে একটু বলো যে তোমরা এই 6টি প্রশ্নের ভিতরে কে 6-6 অ্যান্সার করতে পেরেছ এবং চমৎকারভাবেই পেরেছো কিনা সেটি আমাকে বলো। একটু ঝটপট করতে হবে, আজকে যেহেতু সময় কম আমি একটু স্পিডে ক্লাসটা টানবো, কেমন? আজকের পড়া কি কালকের পরীক্ষা? রাইট, আজকের পড়া না, শুধু আমাদের গতদিন যে পড়িয়েছি সেগুলো সহ আজকের পড়া সহ, অর্থাৎ প্রাচীন আমল থেকে শুরু করে সেন সাম্রাজ্য পর্যন্ত এই পুরো অংশটাই, অর্থাৎ প্রাচীন যে রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে পুরো অংশটাই আগামীকাল পরীক্ষা হবে। আলহামদুলিল্লাহ সব অনেকেই অ্যান্সার করেছো, যে সব হয়েছে, অনেকেই 2-1টা কম পেয়েছো, সমস্যা নেই। 6টাই ঠিক হয়েছে। রিপা বলেছো, তামান্না আক্তার রিপা, তারপর মাহমুদ হোসেন বলেছো 6 আউট অফ 5, এটা মানে ভুল বললা, 6 আউট অফ 5 হয় না। ওকে, তারপরে নাদিয়া বলেছো 5টা, নিফাজ বলেছো আলহামদুলিল্লাহ সব, রনি বলেছো 6-6, একজন বলেছো মাসুদা বলেছো 4টি। ওকে ফাইন, তার মানে বুঝতে পারলাম তোমরা অনেকে স্টাডি করছো, আরও একটু ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ এগুলো আমরা যেহেতু সবাই পড়েছি এখান থেকে সবগুলোই পারা উচিত ছিল সকলের, এইটুকুই আমি আশা করেছিলাম তোমাদের কাছে। ওকে, আমরা এখন চলে যাব আজকের মূল পড়াশোনায়। আমরা বিগত দিনে যেখান থেকে শেষ করেছিলাম, অর্থাৎ 637 খ্রিস্টাব্দে শশাঙ্কর মৃত্যুর পর থেকে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল মাৎস্যন্যায়, সেখান থেকে আমরা শেষ করেছিলাম। এই মাৎস্যন্যায় থেকে উত্তরণ ঘটে যার মাধ্যমে, সেটি হলো রাজা গোপালের মাধ্যমে। এই গোপাল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তার মানে পাল শাসনামল সম্পর্কে যদি আমরা বলতে যাই, যে পাল সাম্রাজ্যের উৎসস্থল কিন্তু এই বাংলা, এই প্রাচীন যে আমাদের বাংলা অঞ্চলটুকু, এর ভিতরে বিহার রয়েছে, এর ভিতরে বরেন্দ্র অঞ্চল রয়েছে, এর ভিতরে জগদ্দল রয়েছে, এর ভিতরে সম্পুর বিহার রয়েছে। এই অঞ্চলটুকুকে ঘিরে যে একটা রাজ্য গড়ে উঠেছিল সেটাই মূলত পাল সাম্রাজ্য। পাল সাম্রাজ্যর প্রথমেই যে কথাটি আসে, যে সবার নামের শেষে যেমন রাজা গোপাল, নাম কি? গো, তার সাথে লাগছে কি?
পাল। তার মানে এই যে পাল যে একটা অনুসর্গ যুক্ত হচ্ছে, এই পাল অনুসর্গ যুক্ত এই পাল শব্দ মূলত হলো বৌদ্ধদের ব্যবহৃত একটি উপাধি। তার মানে পাল যাদের নামের শেষে থাকে এটা মূলত বৌদ্ধদের একটা উপাধি, বাট বর্তমান সময়ে হিন্দুরা কিন্তু পাল শব্দটা ব্যবহার করে থাকে, কিন্তু এটা আদত হলো বৌদ্ধদের একটা উপাধি। পাল শব্দের অর্থ হলো রক্ষাকর্তা। কি কর্তা? রক্ষাকর্তা। এই পাল শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, যে রক্ষা করে। তো গোপাল সম্পর্কে অনেক প্রচলিত ধারণা রয়েছে যে একসময় অরাজক পরিস্থিতির মধ্যে একজন একজন করে রাজা হয়, যেই রাজা হয় তাকেই সাপ দংশন করে, এইভাবে কেউ আর রাজা হতে চায় না। একসময় এই গোপাল নিরীহ মানুষ, তাকে রাজি করানো হলো এবং সে বলল ঠিক আছে আমি রাজা হব। তো তাকে ওই রাজার ঘরে রাখা হলো এবং পরের দিন দেখা গেল সবাই একত্রিত হলো যে আজকে রাজার মৃত্যুবরণ হবে, সে তাকে আমরা দাহ করব বা তাকে নিয়ে আমরা তার যে সৎকার্য সেটিকে আমরা করব। কিন্তু পরের দিন যেটি দেখা গেল যে গোপাল সশরীরে বেরিয়ে এলেন এবং সবাই তাকে নমনম করে তাকে গ্রহণ করে নিল এবং সেই থেকে গোপাল হলো নির্বাচিত রাজা এবং সবাই বললেন যে ধন্য রাজা গোপাল, ধন্য রাজা গোপাল। সেই গোপাল মূলত হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এবং পাল বংশের প্রথম রাজা। গোপাল সম্পর্কে আমাদের একটু জানতেই হবে। তার আগে বলে নেই, এই পাল সাম্রাজ্য ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় টিকেছিলেন। পাল সাম্রাজ্য দীর্ঘ 400 বছর ক্ষমতা টিকেছিলেন, দীর্ঘ 400 বছর, 2-1 বছর নয়, 400 বছর ধরে। শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, শেষ রাজা মদনপাল। যদি মদনপাল না থাকে তাহলে দিতে হবে রামপাল। ওকে, আচ্ছা, তার মানে প্রতিষ্ঠাতা রাজা গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, শেষ রাজা মদনপাল। মদনপাল না থাকলে রামপাল। ওকে, এই 400 বছর যে তিনি শাসন করলেন, এই 400 বছরের ভিতরে তার শাসনের ভিতরে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। দেখো, এই গোপালই সর্বপ্রথম যে কাজটি করে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাজা। অর্থাৎ ভারত উপমহাদেশের প্রথম বুকে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কেউ হয়ে থাকে, সেগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন এই রাজা গোপাল। আর কি, তিনি 400 বছর ক্ষমতা, অর্থাৎ তার প্রতিষ্ঠিত রাজ্যটা টিকেছিল টোটাল 400 বছর। এছাড়াও তিনি কি করেছিলেন, এই সব পাল রাজারাই ছিলেন বৌদ্ধ ধর্ম অবলম্বী। সবাই ছিলেন কি বৌদ্ধ সহজান, বৌদ্ধতান্ত্রিক ধর্মের অনুগামী তারা ছিলেন, মানে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, এইটুকু জাস্ট মাথায় রাখতে হবে। এছাড়াও এই সাম্রাজ্যের টোটাল 17 জন সম্রাট ছিল, 17 জন রাজা ছিলেন। অর্থাৎ পাল সাম্রাজ্যের টোটাল 17 জন রাজা ছিল, কিন্তু 17 জন সম্পর্কে আমাদের জানা লাগবে না, উল্লেখযোগ্য যারা আছে তাদের সম্পর্কে আমাদের জানলেই হবে। পাল রাজাদের পিতৃভূমি নামে যেটিকে উল্লেখ করা হয়, পাল রাজাদের পিতৃভূমি বলা হয় আমাদের এই বরেন্দ্র অঞ্চলকে। বরেন্দ্র, আমরা জানি বরেন্দ্র অঞ্চল কোনগুলো, এই বরেন্দ্র অঞ্চলকে বলা হয় পাল রাজাদের পিতৃভূমি। আমি সবগুলো লিখতেছি না যেহেতু সময় কম। আর কি বলা যেতে পারে, এই পাল সাম্রাজ্যের সময় বাংলার সাহিত্যের প্রথম যে নিদর্শন চর্যাপদ সেটি লেখা হয়েছিল। এই চর্যাপদগুলো লিখেছিলেন কে? এই পাল বিভিন্ন মহাযান বা বৌদ্ধতান্ত্রিক যারা ছিলেন তারা মূলত এই চর্যাপদ রচনা করেছিলেন। আচ্ছা, চর্যাপদ তোমরা বাংলা সাহিত্যে আরও ভালোভাবে তোমাদের খোরশেদ স্যার তোমাদেরকে পড়াবেন, এটা যেহেতু আমার অতটা আলোচনা করার বিষয় না। তারপরেও বলি, 1907 সালে নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদ আবিষ্কার করেন এবং এই চর্যাপদকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যদি বলে তাহলে হবে কি চর্যাপদ। ওকে, এবার একটু আমরা গোপাল সম্পর্কেই জানি যে প্রথম রাজা গোপাল তিনি আসলে কি করলেন তার সম্পর্কে একটু জানা দরকার। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানে তিনি প্রথম নির্বাচিত হয়েছিলেন। আর কি, তিনি অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। বলে রাখি, মহাবিহার এটি হলো একটা শিক্ষা কেন্দ্র। এখনকার সময় তুমি বিশ্ববিদ্যালয় বলতে পারো, কলেজ বলতে পারো। মহাবিহারের যে মানে যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো অধ্যক্ষ, তো অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন রাজা গোপাল। রাজা গোপাল সম্পর্কে আর খুব বেশি জানা যায় না, দরকারও নেই। ওকে, এবার আমরা একটু আসি ধর্মপাল সম্পর্কে, তার অর্থাৎ পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এবং আচ্ছা, একটু পুরোটা আরেকবার আমরা রিভিউ করে নিই, এখান থেকে যেহেতু প্রশ্ন হয়ে থাকে আমরা একটু রিভিউ করে নিই। দেখো,
বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু হয় পাল বংশের মাধ্যমেই, অর্থাৎ রাজা গোপাল নির্বাচিত হওয়ার পর থেকে তার সন্তানকে তিনি যে ক্ষমতা দিয়ে গেলেন, এভাবেই চলতে থাকে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা, যেটিকে বলা হয় রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। বাংলার দীর্ঘস্থায়ী 400 বছর রাজ্য শাসন করেছিল পাল রাজবংশ। পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, আমরা জানি। এছাড়াও কি পাল বংশের 17 জন শাসক বাংলার শাসন কার্য পরিচালনা করলেও তার ভিতরে 8 জন শাসক রয়েছে, মোটামুটি তাদের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। পাল রাজাদের পিতৃভূমি আমরা বললাম বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলের আরেকটা নাম হলো রামাবতী। কি নাম? রামাবতী বরেন্দ্র অঞ্চলের আরেকটা নাম। এই রামাবতী কিন্তু একটা দীর্ঘ সময় ধরে পালদের রাজধানী হিসেবে কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল এই রামাবতীতে। এরপরে আছে বাংলায় চিত্রশিল্প এবং পালি ভাষায় বিস্তার ঘটে। এই যে পালি বৌদ্ধদের যে ভাষাটা পালি, এই পালি ভাষার বিস্তার ঘটে কিন্তু পাল শাসনামলে। এটা একটি চমৎকার ইনফরমেশন। এগুলো খুঁটিনাটি প্রশ্ন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে দেখো তালপাতার অঙ্কিত চিত্র সম্বলিত বৌদ্ধ গ্রন্থ। তালপাতার উপর অঙ্কিত, তালপাতার উপরে লিখিত যে গ্রন্থগুলো বিভিন্নভাবে পাওয়া যাইতো, সেটা মূলত পাল শাসনামলেই নির্মিত বা লিখিত হয়েছিল। সেই সম্বলিত বৌদ্ধ গ্রন্থ, বিখ্যাত একটি গ্রন্থ আছে অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা। অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা, এটা টোটাল 12টা খণ্ড ছিল। এই 12টা খণ্ড একত্রে এখনও কিন্তু সংগ্রহে রয়েছে। অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা নামে যে তালপাতার অঙ্কিত চিত্র সম্বলিত একটা গ্রন্থ পাওয়া যায়, সেটা কিন্তু পালদের লিখিত। এই সময় বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীন নিদর্শন চর্যাপদ রচিত হয়। চর্যাপদ নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন 1907 সালে। প্রশ্নটা প্রায়ই এসে থাকে, বাংলাতেও আসে, সাধারণ জ্ঞানেও আসে। পাল যুগে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম আবির্ভাব ঘটে। এই পাল যুগে প্রথম ইসলামের আবির্ভাব ঘটে ভারতীয় উপমহাদেশে। এইটুকু আমরা পাল সম্পর্কে একটা গতানুগতিক একটা ধারণা আমরা লাভ করলাম। ওকে, পালদের রাজত্ব চলাকালীন একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটাকে আমরা গোপাল পুত্র ধর্মপালের সময় একটা যুদ্ধ বলা হয়ে থাকে। তাকে বলা হয় ট্রাইপারটাইট ওয়ার বা ত্রিশক্তির সংঘর্ষ। এই ত্রিশক্তির সংঘর্ষ মূলত বোঝায় 3টি শক্তি যখন ক্ষমতা দখল করাকে কেন্দ্র করে একত্রে যুদ্ধে লিপ্ত ছিল, তখন সেটাকে বলা হচ্ছে ত্রিশক্তির সংঘর্ষ। আমরা একটু খেয়াল করি কে কে ছিলেন। উত্তর ভারতের আধিপত্য নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল সবাই। এটা কোথাকার? উত্তর ভারতের রাজত্ব নিয়ে সবাই প্রতিযোগিতায় নেমেছিল। উত্তর ভারত মূলত এটা নেমেছিল 3টি রাজবংশ। এর ভিতরে একটা হলো পাল বংশ, আরেকটি হলো রাজপুতনার গুর্জর প্রতিহার বংশ, আর তৃতীয়টি হলো দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। দাক্ষিণাত্য মূলত কর্ণাটককে বোঝায়। তার মানে এখানে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট এই 3 বংশের যে যুদ্ধটা চলছিল ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে, সেটাকে মূলত ইতিহাসে ত্রিশক্তির সংঘর্ষ নামে বলা হয়। ত্রিশক্তি যদি না থাকে, এইটা থাকতে পারে ট্রাইপারটাইট। ট্রাই মানে হলো 3, ট্রাইপারটাইট ওয়ার বা ত্রিশক্তি সংঘর্ষ নামে ইতিহাসে পরিচিত। এই তথ্যটা 9ম-10ম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে আমি সংগ্রহ করেছি। ত্রিশক্তির আতাত কিন্তু ভিন্ন জিনিস, আবার এটা বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড। একজন লিখছো এটা আতাত না, এটা একটা যুদ্ধ। ওকে, আমরা এখন চলে যাব গোপালের পুত্র এবং পাল সাম্রাজ্যের পাল রাজাদের, পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক নাম হলো শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। তার নামই দিয়েছি কি? শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। কেন তাকে শ্রেষ্ঠ রাজা ধর্মপাল বলা হচ্ছে? তার কাজকর্মের জন্য। তার কাজকর্মের মধ্যে সবচেয়ে যে বিখ্যাত যে কাজটি করেছেন, সেটি হলো তিনি তার সাম্রাজ্যকে নেপাল পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তিনি তার সাম্রাজ্যকে নেপাল পর্যন্ত বিস্তৃত করেছিলেন, নেপাল পর্যন্ত। অর্থাৎ শুধু তিনি বাংলাই দখল করেননি, এই সাম্রাজ্য বিস্তৃত করতে করতে সাম্রাজ্য নেপাল পর্যন্ত তিনি বিস্তার লাভ করেছিল। তার নেপাল পর্যন্ত বিস্তার লাভ করিয়েছিলেন। এই কারণে তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। শ্রেষ্ঠ তিনি হন যখন সাম্রাজ্যের সবচেয়ে বেশি ব্যাপক উন্নয়ন এবং সবচেয়ে বেশি অঞ্চল শাসন করতে পারে, মূলত তারাই হন শ্রেষ্ঠ রাজা। ওকে, শ্রেষ্ঠ রাজা আরও কেন তাকে বলা হয়? তিনি যে কাজটা করেছিলেন, তার উপাধি নাম ছিল মহারাজা ধীরাজ পরম ভট্টরক, অর্থাৎ মহারাজা ধীরাজ তার নাম ছিল একটা উপাধি। আর একটা উপাধি তার পাওয়া যায়, সেটা হলো বিক্রমশীল উপাধি। তার বিক্রমশীল উপাধি থেকেই পরবর্তীতে বিক্রমশিলা একটি বিহার নির্মাণ করা হয়। বিক্রমশীল উপাধি
বিক্রমশীল উপাধি। এই বিক্রমশীল থেকে এই বিক্রমশিলা তোমরা যদি কখনো মুন্সিগঞ্জের বিক্রমপুরে যাও তাহলে দেখতে পারবা, অর্থাৎ বিক্রমশিলা বিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি যে বিক্রমপুর, সেই বিক্রমপুর কিন্তু এই পাল সাম্রাজ্যের একটা অন্যতম একটা স্থান হিসেবে পরিগণিত হয়ে আসছে। বিক্রমশীল বিহার, শিলা হবে না, সরি, বিক্রমশীল বিহার। কেমন? বিক্রমশীল বিহার। এছাড়াও তিনি নওগাঁ জেলার পাহাড়পুরে যে বিখ্যাত সোমপুর বিহার আমরা দেখি, এই যে সোমপুর বিহার, এখন সোমপুর বিহারে কে কে গেছে বলো? সোমপুর বিহার, যেটাতে ভারত থেকে প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী কিন্তু সোমপুর বিহার দেখার জন্য আসে। এটি মূলত পাহাড়পুর নামে পরিচিত। পাহাড়পুর নামে পরিচিত। এটা কোথায়? নওগাঁয়। বাংলাদেশে খুব কম জেলাই আছে যে নওগাঁর মতো এত বেশি সমৃদ্ধ, প্রত্নতাত্ত্বিকভাবে এত বেশি সমৃদ্ধ জেলা খুব কম আছে নওগাঁতে। আচ্ছা, সোমপুর বিহার, এটি মূলত পাহাড়পুর, এটা কোথায়? নওগাঁতে। এই সোমপুর বিহার তিনি নির্মাণ করেছিলেন। এই প্রশ্নটা অনেকবার আসে, এত বেশি আসছে যে বলা যায় না। আর কি করেছিলেন? যে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি বিশ্ব শিক্ষার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ব্যাপক উন্নয়ন করেন। সাধন করেন। আমরা জানি যে সোমপুর বিহার 1985 সালে, সোমপুর বিহার 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করেন ইউনেস্কো 1985 সালে ইউনাইটেড নেশনসের আন্ডারে, অর্থাৎ জাতীয় বিভিন্ন বিষয় বা প্রত্নতাত্ত্বিক বিষয়গুলোকে যারা সংরক্ষণ করে থাকে সেই সংগঠন ইউনেস্কো সোমপুর বিহারকে অন্তর্ভুক্ত করেন 1985 সালে। আচ্ছা, তো বিভিন্ন কারণে এই ধর্মপাল তার কৃতকর্মের কারণে তাকে শ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করা হয়। তো ধর্মপাল থেকে আশা করি এই 4 থেকে 5টা তথ্য বারবারই আসে, তো খুব বেশি কষ্ট করা লাগবে না, একটু মাথায় রাখলেই চলবে। আমি পাহাড়পুরের কাছেই থাকি। গুড, তুমি তো তাইলে তোমার টাকা লাগে না দেখতে। সন্দীপ দাস, আচ্ছা, অনেকে শালের কথা বলছো, বলে রাখি শালগুলো খুব বেশি আসে না। হ্যাঁ, সো মানে কোন রাজা কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন যেহেতু আসে না, সো শুধু আমি মুখস্থ করতেও বলবো না। এই পার্টগুলো এমটিকে পার্ট। স্যার, পাল রাজাদের ধর্ম কি? পাল রাজাদের ধর্ম বৌদ্ধ ধর্ম। পাল রাজাদের ধর্ম কি? বৌদ্ধ ধর্ম, এটা আগেই বলেছি। ওকে, আমরা এরপরে দেখি ধর্মপালের পরে শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। এরপরে আমরা একটু আর কি আছে রাজা তাদের সম্পর্কে একটু আমরা জেনে আসি। এরপরে দেবপাল সম্পর্কে একটু জানবো। দেবপাল ছিলেন রাজা ধর্মপালের পুত্র এবং পাল বংশের 3য় রাজা। মুঙ্গেরে কোথায়? বিহারে রাজধানী স্থাপন করেন দেবপাল। অর্থাৎ এইটুকুর জন্যই সে একটা আলাদা একটা মার্কস সে পেতে পারে, সেটা হলো মুঙ্গেরে কে রাজধানী স্থাপন করেন? দেবপাল। পাল সাম্রাজ্যের সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তারকারী শাসক ছিলেন দেবপাল। সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তারকারী শাসক ছিলেন কে? দেবপাল। দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়। একটু খেয়াল করো, এটা কিন্তু বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র করেন কে? দেবপাল। আর যদি বলে নালন্দা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেন কে? তাহলে হবে ধর্মপাল। এই পার্থক্য এইটুকুই। আর কি? দেবপাল আসামকে করত রাজ্যে পরিণত করেন। করত রাজ্য, দ্যাট মিন্স কর দিতেই হবে, তোমাকে বাধ্য করা হয়। করত রাজ্য মানে কর দিতেই হবে। খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এটা ক্লিয়ার করেন। একটা হলো এসি আর একটা হলো বিসি। এসি আর বিসি।
আফটার ক্রাইস্ট আর একটা হলো বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্ট জন্মের পূর্ব থেকে, যীশুখ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করলো সেদিন শূন্য, তার পূর্বে যে সালগুলো হিসাব করা হয় সেটা হলো বিসি মানে বিফোর ক্রাইস্ট, এটা হলো খ্রিস্টপূর্বাব্দ। আর খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট যোগ অব্দ মানে খ্রিস্ট জন্মের পরে, এটা হলো এসি। এখন চলতেছে কি এসি, আফটার ক্রাইস্ট। এরপরে নারায়ণ পাল তিনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। এইটুকু জাস্ট মাথায় রাখো যে নারায়ণ পাল 54 বছর ক্ষমতায় ছিলেন এবং সবচেয়ে বেশি তিনি সময় ধরে 400 বছরের ভিতরে তিনি একাই ছিলেন কি 54 বছর। এই কারণে নারায়ণ পালের একটা তথ্য আমরা জাস্ট জানবো। তার মানে দেবপাল সম্পর্কে তিনি মুঙ্গেরের রাজধানী স্থাপন করেছিলেন এক, আর কি তিনি সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তার করেছিলেন, আর কি করেছিলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু করেছিলেন, সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু করেছিলেন। প্রথম মহিপাল খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরও একটু জানি। দেখো মহিপাল অনুযায়ী, তার নাম অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের নামকরণ করা হয়েছে। যেমন দিনাজপুরের মহিপাল দিঘি নির্মাণ করেছিলেন এই প্রথম মহিপাল। মহিপালের নাম অনুসারে বগুড়ার মহিপুর, এছাড়াও রংপুরের মাহিগঞ্জ, দিনাজপুরের মহিসন্তোষ ইত্যাদি জায়গার নামকরণ করা হয়েছে। সো পরীক্ষায় আসতেই পারে যে বগুড়ার মহিপুর, খুবই সোজা হবে, মহিপুর থেকে মহিপাল অবশ্যই কি প্রথম মহিপাল। রংপুরের মাহিগঞ্জ, দিনাজপুরের মহিসন্তোষ, এছাড়াও দিনাজপুরের মহিপাল একটা দিঘি রয়েছে, সেই দিঘিও তিনি নির্মাণ করেছিলেন। এইটুকু কাজের জন্য তাকে আমরা একটু ইতিহাসের পাতায় জায়গা দিতেই পারি, প্রথম মহিপাল। তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দ্বিতীয় মহিপাল সম্পর্কে, এটা হলো এমটিকে পার্ট, মাস্ট টু নো। আমি যা বলছি তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝিতে পারিয়াছো? তোমরা যদি আমার কথাগুলো যদি শুনে থাকো বারবার, তাহলেও আমার মনে হয় যে মনে থাকবে, ভুলবা না। আমার কথা কি বোঝা যায়? বোঝা গেলে বলো যে বুঝছি। ফেনী মহিপাল। আজকের ক্লাস নাকি নিবেন না, কখন বললাম নিব না? আমি বলেছি যে বিলম্ব হতে পারে। রিশা ফেরদৌস বলছে জি স্যার। সাইফ আনাম বলছো জি। সুরাইয়া সুলতানা বলছো জি স্যার। আচ্ছা জান্নাতুল মোয়া বলছো জি। এমপি স্যার কি? শেখ তাহসিন বলছে এমপি স্যার। বুঝছি স্যার, ওকে। জান্নাতুল মোয়া বলছো বুঝছি, ওকে ফাইন। তার মানে সবার মতামত নেওয়া তো সম্ভব না, 2-4 জন বুঝছো, তার মানে বুঝছো, আমি ধরে নিলাম। আসো, দ্বিতীয় মহিপাল কেন বিখ্যাত? দ্বিতীয় মহিপাল ইতিহাসে পাল বংশের একমাত্র রাজা যাকে হত্যা করা হয়, তিনি যুদ্ধে পরাজিত হন, নিহত হন, এই কারণে সে বিখ্যাত। এবং কার কাছে পরাজিত হয়েছে জানো? সেটা হলো দিব্যর হাতে। দিব্য আবার কারা? কৈবর্ত মূলত কাদের নাম? জেলেদের নাম। এই জেলেদের হাতে তিনি নিহত হলেন। ইতিহাসে তার জায়গা কেন হবে না? এবং তাকে নিহত করে এই দিব্য বা এই কৈবর্ত সম্প্রদায় অনেকটা সময় জুড়ে তারা কিন্তু ক্ষমতা দখল করেছিল। তার মানে ইতিহাসে তার একটা আলাদা স্থান রয়েছে। আমরা এখন একটু দেখি যে কি হয়েছিল। বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ দ্বিতীয় মহিপালের সময়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। অর্থাৎ সামন্তবর্গ, শুধুমাত্র যে কৈবর্তরা ছিল বিষয়টা তা না, সামন্তবর্গ যারা ভূস্বামী ছিল, জমির মালিক ছিল, ছোটোখাটো জমিদার ছিল, তারাও কি তার বিদ্রোহে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই কৈবর্ত বিদ্রোহকে বরেন্দ্র বিদ্রোহ বলা হয়, এছাড়াও সামন্ত বিদ্রোহ বলা হয়। কৈবর্ত বিদ্রোহের আরেক নাম কি? সামন্ত বিদ্রোহ। সামন্ত বিদ্রোহের আরেক নাম কি? বরেন্দ্র বিদ্রোহ। অর্থাৎ বরেন্দ্র বা রাজশাহীর পদ্মার তীর ঘেঁষে যে অঞ্চলগুলো, এই অঞ্চলেই মূলত এই বিপ্লবটা হয়েছিল, বিদ্রোহটা হয়েছিল। ফলে এটার নাম হলো 3টা, কৈবর্ত, বরেন্দ্র, সামন্ত, 3 জিনিসের একই নাম। ফলাফল কি? দ্বিতীয় মহিপালের মৃত্যু। এরপরে আসো, জেলে সম্প্রদায়কে কৈবর্ত বলা হলেও এটি মূলত জেলে, কৃষক, শ্রমজীবী, বিভিন্ন নিচু শ্রেণীর কর্মজীবী মানুষকে নির্দেশ করে। তার মানে সবাই আটঘাট বেঁধেই কিন্তু দ্বিতীয় মহিপালকে আক্রমণ করেছিলেন। এবং কী হয়েছিল? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত নায়ক দিব্যক বা দিব্য। 2টি নামই পাওয়া যায়, দিব্যক বা দিব্য। এই প্রশ্নটা ইতিহাসে না, আমাদের পরীক্ষায় এতবার আসছে যে হিসাব করে শেষ করা যাবে না। দেখো, দিব্য দ্বিতীয় মহিপালকে হত্যা করে বরেন্দ্র দখল করে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার মানে ইতিহাস থেকে অনেক কিছুই শেখার রয়েছে। ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ রাজা যত বড়ই হোক না কেন, সে যদি অত্যাচারী হয়ে থাকে, সামন্ত নির্ভর হয়ে থাকে, সে যদি স্বৈরশাসক হয়ে থাকে, তার কিন্তু পতন হয়। সেই পতন ইতিহাস থেকে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় মহিপালকে হত্যা
মানে হত্যার শিকার হতে হয়েছে কার হাতে? জেলে সম্প্রদায়ের হাতে। তার মানে জনগণ অনেক কিছুই করতে পারে। এখান থেকে আমরা এইটুকু তথ্য জাস্ট মাথায় রাখলেই চলবে। তোমাদের এই মাঝেই একটা প্রশ্ন করি, বলো তো যে বরেন্দ্র বিদ্রোহ বরেন্দ্র বিদ্রোহের অপর নাম কি? বলো, বরেন্দ্র বিদ্রোহের অপর নাম কি? একটু কমেন্টে লেখো তো। কৈবর্ত কি? কৈবর্ত হলো জেলে, কৈবর্ত মানে হলো জেলে সম্প্রদায়। আর জেলে মানে যারা জেলে আছে সেটা না, জেলে মানে হলো যারা মাছ মানে ধরে আর কি, জেলে সম্প্রদায়। মাছ ধরে বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় জেলে। ওকে, বরেন্দ্র বিদ্রোহের আর এক নাম কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহের আর এক নাম কি? সামন্ত বিদ্রোহ। এক জিনিসের তিন নাম। ফলাফল কি? দ্বিতীয় মহিপালের মৃত্যু। ওকে, সাময়িক সময়ের জন্য দ্বিতীয় মহিপালকে হত্যা করে ক্ষমতা চলে যায় কাদের হাতে? কৈবর্ত নেতা দিব্যকের হাতে। কিন্তু খুব বেশি দিন তিনি সময় মানে ক্ষমতা ধরে রাখতে পারেননি। এটা একটু কম দেখা যাচ্ছে, তাই না? ওকে, এরপর আসো রামপাল। রামপাল সম্পর্কে আমরা একটু জানবো। এই রামপালের সময় আবার তিনি উদ্ধার করতে পারেন। রামপাল, দেখো, পাল বংশের সর্বশেষ সফল শাসক হলো রামপাল। পাল বংশের সর্বশেষ সফল শাসক, কি বলছি? সফল শাসক। বাট সর্বশেষ রাজা আর একজন ছিলেন, নাম হলো মদন পাল। মদন পালের কোনো কাজ কাম ছিল না, সে আক্ষরিক অর্থে খুব বেশি সক্রিয় রাজা ছিলেন না। এই কারণে পাল বংশের সর্বশেষ সফল শাসক বলা হয়ে থাকে রামপালকে। শাসক রামপাল দিব্যকে পরাজিত করে বরেন্দ্র পুনরুদ্ধার করেছিলেন। তার মানে এই কারণে সে ইতিহাসে পাতায় উজ্জ্বল হয়ে আছেন। শাসক রামপাল দিব্যকে পরাজিত করে কি করেছিলেন? বরেন্দ্রকে পুনরুদ্ধার করেছিলেন। আমরা বলে থাকি বরেন্দ্র কি? পালদের পিতৃভূমি। বরেন্দ্র কি? পালদের পিতৃভূমি। ঠিক একইভাবে যেমন আমরা বলে থাকি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে, তাই না? রাজধানী স্থাপন করেন রামাবতীতে। রামাবতী মালদহের অংশটা, মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর কিছু অঞ্চল, এটাকে মিলেই নাম একটা নাম ছিল রামাবতী। তার মানে তিনি রাজধানী সরিয়ে নিয়ে কোথায় নিয়ে গেছিলেন? মালদহে, রামাবতীতে। এরপরে আসো দিনাজপুর শহরের নিকট যে রামসাগর রয়েছে, রামসাগর মূলত একটা দিঘির নাম। কান্তজি মন্দিরের একটু পাশেই দেখবা যে রামসাগর যে দিঘি রয়েছে তা মূলত এই রামপালের অমর কীর্তি। এই দিঘিগুলো মূলত তৈরি করার অন্যতম কারণ হলো ওই অঞ্চলের মানুষের পানি, অর্থাৎ পানি পান করার যে ব্যবস্থা, সুপেয় পানির যে ব্যবস্থা, তখনকার যুগে সেই পানির জন্যই কিন্তু এই দিঘিগুলো খনন করা হয়েছিল। তো এটা দেখতে অনেক বড়, এই কারণে এটা নাম রাখা হয়েছে কি? রামসাগর। আর যদি বলে নীল সাগর, তাহলে কিন্তু নীলফামারীতে, ঠিক আছে? ওকে, তার সভাকবি ছিলেন সান্ধ্যকর নন্দী। তার সভাকবিকে সান্ধ্যকর নন্দী, এটা আমরা ইয়াতে পড়ে আসছে, সান্ধ্যকর নন্দী। ইতিহাস বিষয়ক এখানে একটু আমি যোগ করে দিই, ইতিহাস বিষয়ক আত্মজীবনীমূলক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, নাম হলো রামচরিতম। এই রামচরিতম রামপালকে কেন্দ্র করে তার কবি সান্ধ্যকর নন্দী রচনা করেছিলেন। রামচরিতম কে রচনা করেছিলেন? কবি সান্ধ্যকর নন্দী। কার জন্য? রামপালকে কেন্দ্র করে ইতিহাস বিষয়ক কাব্য রচনা করেছিলেন এই রামপালকে কেন্দ্র করে সান্ধ্যকর নন্দী। আশা করি ক্লিয়ার। এবারে পাল সাম্রাজ্য সম্পর্কে তোমাদের কাছে আমার 4টা প্রশ্ন রয়েছে, ছটপট করে উত্তরগুলো দেওয়া শুরু করো। আমি দেখছি তোমাদের কতদূর ব্রেন ক্যাচ করতে পারলো। আমি কিন্তু একটু দ্রুত কথা বলছি, আশা করি তোমরা ধরে নিবা, ঠিক আছে? 4G স্পিডেই চালাবো আজকে। নীলসাগর গিয়েছে নূরজাহান তন্নি, ওকে, থ্যাংক ইউ। আমার বাসা কিন্তু নীলফামারীতে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে নেই যে পালদের আসলে রাজধানী সম্পর্কে অনেকগুলো রাজধানী পাওয়া যায়। পাটালিপুত্র রাজধানী ছিল, পুণ্ডনগর রাজধানী ছিল, জগদ্দল রাজধানী ছিল, রামাবতী রাজধানী ছিল, মানে অনেকগুলো রাজধানী ছিল তাদের। এই কারণে একক কোনো রাজধানী আসলে নেই। নাম্বার 1, দিব্য নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত ছিল কার সময়ে? কোশ্চেন নাম্বার 1, সান্ধ্যকর নন্দীর ছেলে নামে, জানার দরকার নাই। সান্ধ্যকর নন্দী ছেলে। কোশ্চেন নম্বর 2, তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? কোশ্চেন নম্বর 3, পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপরে আঁকা? কোশ্চেন নম্বর 4, নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? আমি নিম্নে অবশ্য কিছু দেই নাই, কোন বংশ আর কি। এই 4টা প্রশ্নের উত্তর একটু লিখতে হবে ঝটপট করে।
আর তোমাদের মাঝখানে আরেকটু বলে নেই, তোমাদের যেই বন্ধু বা প্রিয়জনরা এখনও যারা ইংলিশ মজা কোর্সে ভর্তি হতে পারেনি, এখন যেহেতু কোর্স ফি 3000 টাকা, তোমরা যদি স্পেশালি তাদেরকে চাও যে না আমার বন্ধুটা আমাদের এখানে আসতে চায় বা তাকে করতে চায়, তাহলে সরাসরি ইংলিশ মজার হটলাইনে ফোন দিলে তোমাদের জন্য কিছু মার্সি থাকবে। ওকে, তোমরা একটা একটা করে অ্যান্সার করছো কেন? একসাথে অ্যান্সার করতে হতো 4টা, আমি বলে দিচ্ছি। তার মানে নাম্বার 1, দিব্যর নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে? এটি মূলত কি দ্বিতীয় মহিপালের সময়ে। কার সময়ে? দ্বিতীয় মহিপালের সময়ে। ওকে, কোশ্চেন নাম্বার 2, তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? ওই যে 12 খণ্ডে রচিত তালপাতার পুঁথিচিত্র এখনও কিন্তু সংরক্ষে আছে। বলেছিলাম অষ্টসহস্রিকা, প্রজ্ঞা পারমিতা, অনেক কঠিন একটা নাম। এই 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 পুঁথিচিত্র কিন্তু তালপাতার পুঁথিচিত্রের উপরে নির্মিত। কোন যুগের? কোন যুগের নিদর্শন? পাল যুগের নিদর্শন। পাল যুগের নিদর্শন। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? আসলে উত্তরটা এখানে রয়েছে, তাল পাতার উপরে লেখা, তাল পাতার পুঁথির উপরে লেখা। এটা অ্যান্সারটা এখানে। কোশ্চেন নম্বর 4, নিম্নের কোন বংশ প্রায় 400 বৎসরের মতো বাংলা শাসন করেছিল? একমাত্র পাল সাম্রাজ্য। ডাইনসিটি। ঠিক আছে, সবাই পারছো, সবাই পেরেছো। থ্যাংক ইউ। এবারে আমরা চলে যাই সেন শাসনামল। আমরা জানি 1061 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1061 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন শাসনামল বাংলায় শাসন কার্য পরিচালনা করেছিল। সেন বংশ। ওকে, দেখো সেন বংশ থেকে আমি যদি বলতে যাই যে সেন বংশে যে প্রথম নামটা আসে, নাম হলো সামন্ত সেন। এই সামন্ত সেন তিনি বৃদ্ধ বয়সে কর্ণাটক থেকে, দক্ষিণাত্যের যে কর্ণাটক রয়েছে সেই কর্ণাটক থেকে তিনি বাংলায় আসেন। তো বাংলায় এসে তিনি কি করবেন? তো তার মাথায় ঢুকলো যে তিনি একটা রাজ্য স্থাপন করবেন। সেই দক্ষিণাত্যের কর্ণাটক থেকে বৃদ্ধ বয়সে বাংলায় আসেন। তিনি প্রথমে যে বসতি স্থাপন করেন সেটা হলো রাঢ় অঞ্চলে, পদ্মা নদীর তীরে। কোন অঞ্চলে? রাঢ় অঞ্চলে। রাঢ় কি বলতো? আমরা পড়ছিলাম রাঢ় অঞ্চল। রাঢ় একটা কি জনপদ, তার আর একটা নাম হলো সূক্ষ্ম, রহস্যময়ী টাইপের, মিস্টেরিয়াস। সেই রাঢ় অঞ্চলে পদ্মা নদীর তীরে, পদ্মা নদীর তীরে তিনি বসতি স্থাপন করেছিলেন। কি বয়সে? বৃদ্ধ বয়সে। বলে রাখি সেন বংশ টোটালি হিন্দু রাজত্ব, অর্থাৎ হিন্দুদের দ্বারা এটা মূলত হিন্দু সাম্রাজ্য। ঠিক আছে। পদ্মা নদীর তীরে কে আসলেন? সামন্ত সেন। সামন্ত সেন। কিন্তু সমস্যা হলো এই সামন্ত যেহেতু বৃদ্ধ সময় এসেছিলেন, তিনি বড় করে বসতি স্থাপন করবেন সেই শক্তি বা সামর্থ্য বা সেই ধৈর্য তার ছিল না। ফলে সেন বংশের প্রথম রাজা সামন্তকে বলা হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু সামন্তকে বলা হয় না। কি বলা হয়? হেমন্তকে বলা হয়। তার মানে সামন্তর পুত্র যে আছে হেমন্ত, তাকেই বলা হয় এই বংশের প্রথম প্রতিষ্ঠাতা। এই কারণে একটু কনফিউশন তৈরি হতে পারে যদি অপশনে সামন্ত থাকে যে সেন বংশের প্রতিষ্ঠাতাকে, যদি অপশনে থাকে সামন্ত দিবা, যদি সামন্ত না থাকে থাকবে হেমন্ত, অবশ্যই হেমন্ত দিতে হবে। এই হেমন্তই মূলত সেন বংশকে প্রথম প্রতিষ্ঠার কাজটি করেছিলেন। ওকে, আর একটা জিনিস আমি এখান থেকে ক্লিয়ার করি। সেন বংশের যদি বলে থাকে যে শেষ, এরা তো প্রতিষ্ঠাতা গেল,
প্রতিষ্ঠাতা। আর যদি বলে থাকে যে শেষ শেষ রাজাকে, এইখানেও দুইটা নাম পাওয়া যাবে শেষ রাজা যদি বলে। যদি দেখো অপশনে লক্ষণ সেন রয়েছে, যদি দেখো লক্ষণ সেন রয়েছে, তাহলে এই গৌরেশ্বর যার উপাধি লক্ষণ সেনকে দিতে হবে। যদি দেখো লক্ষণ সেন নাই, তাহলে কেশব সেন দেখবা আছে কি নাকি, কেশব অথবা বিশ্বরূপ সেন। এটার ইতিহাস একটু আমরা পরে বলতেছি যে কেন বললাম এটা। খেয়াল করো, শেষ রাজা আমরা জানি লক্ষণ সেন, তিনি 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তারা খেয়ে তিনি নদিয়া থেকে পলায়ন করে বিক্রমপুরে গিয়ে তিনি তার দ্বিতীয় রাজধানী যেটা ছিল সেখানে গিয়ে লুকিয়েছিলেন। তো তিনি তার কিছুদিন পরে তিনি মারা যান। তার দুই পুত্র বেঁচে ছিল, নাম হলো কেশব সেন এবং বিশ্বরূপ সেন। এই কেশব সেন এবং বিশ্বরূপ সেন 1230 সাল পর্যন্ত নামমাত্র শাসন জারি রেখেছিলেন। এই কারণে শেষ রাজা হিসেবে বিশ্বরূপ সেন বা কেশব সেনের নাম আসে। কিন্তু অপশনে যদি লক্ষণ সেন থাকে, লক্ষণ সেনই অ্যান্সার হবে। যদি না থাকে, তাহলে বিশ্বরূপ সেন থাকতে পারে, কেশব সেন থাকতে পারে। ওকে, এই দুটো একটা কনফিউশন, আমি দুটাই করে দিলাম। যদি দুইটাই থাকে, তাহলে লক্ষণ সেন দিবা। আচ্ছা, আর শ্রেষ্ঠ রাজা অবশ্যই বিজয় সেন। শ্রেষ্ঠ হলেন বিজয় সেন। শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। আর একটা আসতে পারে যে লক্ষণ সেনের রাজধানী কোথায়। লক্ষণ সেনের রাজধানী ছিল নবদ্বীপ বা নদিয়া। লক্ষণ সেনের রাজধানী কি? নবদ্বীপ বা নদিয়া। নবদ্বীপ থাকতে পারে, অথবা কি থাকতে পারে, নদিয়া থাকতে পারে। ওকে, এটা হলো প্রাথমিক একটা ধারণা, প্রাথমিক কথা। এবারে আমরা শ্রেষ্ঠ রাজা দিয়ে শুরু করি, কেমন? স্যার শালগুলা কি করবা? শালগুলা লাগবে না। বিজয় সেন 1098 থেকে 1160 পর্যন্ত, 1098 থেকে 1160 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি যেহেতু শ্রেষ্ঠ রাজা, এটা জাস্ট মাথায় রাখতে পারো। তবে আসে না, শালগুলো আসে না, বিসিএস বাদে আসে না, বিসিএসে আসে। তাহলে শ্রেষ্ঠ রাজা বিজয় সেন 1098 খ্রিস্টাব্দ থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। ঠিক আছে। নবদ্বীপ থাকলে নবদ্বীপ দিতে হবে, না থাকলে নদিয়া দিতে হবে। ঠিক আছে, দুইটা থাকবে না আশা করি, এত কঠিন প্রশ্ন করে না। আচ্ছা, এবারে যে প্রশ্নটা আমরা শুরু করবো, এটা আমরা মিশাই দিই। ওকে, দেখো, আমরা বললাম যে শ্রেষ্ঠ রাজা, আমরা বললাম কি শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। কেন তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে? শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। কেন শ্রেষ্ঠ? তাই তো, কেনর কারণ হলো এই বিজয় সেনের হাতেই পাল সাম্রাজ্যর ধ্বংস সুনিশ্চিত হয়। পাল সাম্রাজ্য ধ্বংস হয় কার হাতে? এই বিজয় সেনের হাতে। আচ্ছা, এই কারণেই তিনি শ্রেষ্ঠ। একটা সাম্রাজ্যকে পুরোপুরি কি করেছেন? নস্যাৎ করে দিয়েছে, ধ্বংস করেছে। অর্থাৎ বুদ্ধদের যত ধরনের স্থাপনা ছিল সবগুলোই ম্যাক্সিমাম ধ্বংস করেছে কিন্তু এই সেন বংশের যারা ছিল তারা। এই কারণেই বুদ্ধদের যে মহাযান বা মহাতান্ত্রিক যারা ছিল তারা গ্রন্থটন্ধ নিয়ে, বইপত্র নিয়ে পলায়ন করেছিল নেপাল পর্যন্ত। তারা কিন্তু নেপালে পালিয়ে চলে গেছিল। ফলে ওইখান থেকে কিন্তু বাংলা ভাষার যে প্রথম নিদর্শন চর্যাপদ, ওখান থেকে কিন্তু আবিষ্কার করতে হয়। সো মজার বিষয় হলো যে এই
পাল সাম্রাজ্যের যে বিষয়গুলো, পাল সাম্রাজ্যের ধ্বংসের পিছনে তাদের ঐতিহ্যবাহী যে বিভিন্ন বিহারগুলো রয়েছে সেগুলো ধ্বংসের পিছনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উপর দায় চাপানো হয়, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ইতিহাসে কোনোভাবে এটা মিলে না। কারণ কি, যে পাল সাম্রাজ্যর ধ্বংস সাধন করার অনেক অনেক পরে, প্রায় 200 বছর পরে এসেছিলেন কে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোনোভাবেই বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী বিষয়গুলো কোনোভাবেই তিনি ধ্বংস সাধন করেননি। এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র কয়েক বছর বাংলায় ছিলেন, তারপরে তিনিও কিন্তু মারা যান। যাই হোক, পাল সাম্রাজ্য ধ্বংস সাধিত হয় এই বিজয় সেনের হাতে। আর একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হলো তিনি বিজয়পুর তিনি রাজধানী স্থাপন করেছিলেন। তার নাম অনুযায়ী তিনি রাজধানী করেছিলেন কোথায়? বিজয়পুর। রাজধানী বিজয়পুরে। এইটা বিজয়পুর কিন্তু আমাদের এই বাংলাদেশে না, বিজয়পুর মূলত হলো ভারতের হুগলি জেলায়। বিজয়পুর মূলত হলো হুগলি জেলায়, ঠিক আছে। বিজয়পুরে তিনি রাজধানী স্থাপন করেছিলেন। কেন তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়? অনেকগুলো কারণ রয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর, এই যে বিক্রমপুর, এই বিক্রমপুর কিন্তু বিভিন্ন কারণেই গুরুত্বপূর্ণ। বিক্রমপুর জেলায় তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। দ্বিতীয় রাজধানী মুন্সিগঞ্জের বিক্রমপুরে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি তার উপাধি হিসেবে যে কাজটি করেছিলেন, তিনি বলেছিলেন, আমি মহারাজা ধীরাজ, আমি পরম ভট্টারক। মানে নামের ভিতরেই বিভিন্ন ধরনের হুমকি ধামকি বোঝা যাচ্ছে যে তিনি পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ মানে কি? মহারাজা ধীরাজ সে নিজেকে কি ঘোষণা করছেন। তার মানে এই কারণে তার ইতিহাসে জায়গাটা শ্রেষ্ঠ রাজা হয়ে গেছে। মূলত শ্রেষ্ঠ রাজা হওয়ার কারণ কোথায়? পাল সাম্রাজ্যের ধ্বংস। মূল খেলাটাই এই জায়গাটায়, এই জন্য হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক আছে। মহারাজা ধীরাজ। আচ্ছা, আমরা জানি যে সেন বংশ মূলত কি সামন্ত নির্ভর ছিল। সামন্ত বুঝো তো, ফিউডালিজম, সামন্ত বা জমিদারি কেন্দ্রিক। এই সামন্ত নির্ভর থেকে প্রথম এই সামন্ত নির্ভর থেকে পূর্ণাঙ্গ স্বাধীন রাজাতে পরিণত হয় শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। তার মানে জমিদারি প্রথা বিলুপ্ত করে দিয়ে তিনি একাই সম্পূর্ণ রাজ্যের মালিক হিসেবে ঘোষণা করেন। এই কারণেই তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। সামন্ত নির্ভর থেকে বেরিয়ে এসে তিনি কি হন? প্রকৃত রাজায় রূপ লাভ করেন। এই কারণে তিনি শ্রেষ্ঠ রাজা। আমরা এই কয়েকটা তথ্য মাথায় রাখতে পারবো কিনা? খুব সোজা। আমি বাড়ি বিক্রমপুরে, বলো আমার বাড়ি বিক্রমপুরে। ওকে, এইটুকু জাস্ট আমরা মাথায় রাখতে পারবো তো? 3-4টা তথ্য। ওকে, আমি এটা মিশাই দিচ্ছি। মিশাই দেব নাকি নিউ আর একটা পেজ নিব? মিশাই দিই। ওকে, এবারে আমরা বিজয় সেনের পুত্র বল্লাল সেনের কর্ম সম্পর্কে একটু দেখি। বল্লাল সে সাহিত্যপ্রেমিক ছিল। বল্লাল সেন সাহিত্যপ্রেমিক ছিলেন। তিনি বিভিন্ন কারণে বাংলায় সুপরিচিত ছিলেন। মজার বিষয় হলো, সেন বংশের সময় বাংলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যারা বাংলায় কথা বলতে পারতো না, বাংলাতে বিভিন্ন লিখনী যে বিষয়গুলো ছিল এগুলো মানে নিষিদ্ধ ছিল। এবং কৌলিন্য প্রথার যাত্রা শুরু করেছিলেন যে বিখ্যাত লোক এই বল্লাল সেন। তার মানে প্রথম যে কাজটা করেন, কি করেন? কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন। কৌলিন্য বুঝো? কৌলিন্য প্রথা হিন্দুদের ভিতরে এই প্রথাটার যে প্রচলন, সেই প্রথা অর্থাৎ ব্রাহ্মণ্যরা শ্রেষ্ঠই থাকবে সমাজে, তাদের উপরে কেউ কথা বলতে পারবে না। ব্রাহ্মণরা কি করবে? ধর্মের দায়িত্ব থাকবে। ক্ষত্রিয়রা কি করবে? যুদ্ধের দায়িত্বে থাকবে। তারপরে বৈশ্য রয়েছে, তারপরে শূদ্র রয়েছে। বৈশ্য এবং শূদ্র হলো নিচু জাত। এই যে জাতপাতের যে বিষয়গুলা এবং সতীদাহ প্রথা, বিভিন্ন প্রথার যে নিয়মগুলো প্রচলন করেছিলেন, তিনি মূলত হলেন এই ভদ্রলোক, এই বল্লাল সেন এই কাজগুলো করেছিলেন। তার মানে কৌলিন্য প্রথা তিনি
নির্মাণ করেছিলেন, চালু করেছিলেন। আমি যে 4টা জাতের কথা বললাম। এছাড়াও বল্লাল সেন তিনি আর একটা কাজ করেছেন, সেটা হলো যে তিনি 2টি বিখ্যাত গ্রন্থ রচনা করে গেছেন। একটা হলো দান সাগর এবং অদ্ভুত সাগর। কি সাগর? দান সাগর এবং অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর, দান সাগর এবং অদ্ভুত সাগর তিনি রচনা করলেও তিনি শেষ করতে পারেননি, তার আগেই তিনি কেল্লাফ হতে হয়ে গেছেন। এই দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটি পরবর্তীতে অর্থাৎ গৌরেশ্বর তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন। জাস্ট মাথায় রাখো, দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছিলেন বল্লাল সেন, কিন্তু তিনি সম্পূর্ণ করতে পারেন নাই। বাকি লেখাটা কমপ্লিট করেছিলেন লক্ষণ সেন তার পুত্র। ওকে, আর একটা কাজ করেছিলেন বল্লাল সেন, ঢাকার বিখ্যাত অর্থাৎ বাংলাদেশের জাতীয় যে মন্দির রয়েছে ঢাকেশ্বরী মন্দির, ঢাকা যোগেশ্বরী যেটাকে বলা হয়, সেই ঢাকেশ্বরী মন্দির তিনি নির্মাণ করেছিলেন। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন এই বল্লাল সেন। ঢাকেশ্বরী নির্মাণ করেছিলেন এই বল্লাল সেন। এছাড়া বল্লাল সেন ছিলেন তন্ত্র হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক। তন্ত্রমন্ত্র যতগুলো ছিল হিন্দু ধর্মের, সেটার পৃষ্ঠপোষক ছিল এই বল্লাল সেন। এছাড়াও তিনি কৌলিন্য প্রথা, এটা আমি বললাম। এছাড়াও তিনি যে কাজটি করেছিলেন সেটা হলো বানপ্রস্থ অবলম্বন করতেন। হিন্দুদের বিষয়ে বিভিন্ন প্রথা রয়েছে, তার ভিতরে একটা হলো বানপ্রস্থ প্রথা। সেই বানপ্রস্থ তিনি অবলম্বন করেছিলেন। তার যে উপাধি ছিল তার নাম হলো অরিরাজ নিঃশঙ্কর শঙ্কর। অরিরাজ নিঃশঙ্কর শঙ্কর উপাধি ছিল কি? অরিরাজ। জাস্ট এইটুকু মাথায় রাখো, অরিরাজ নিঃশঙ্কর শঙ্কর। অরিরাজ নিঃশঙ্কর শঙ্কর। এখান থেকে খুব বেশি আর জানার আমার মনে হয় না দরকার আছে। আমরা কি বললাম? আমরা বললাম বল্লাল সেন ইতিহাসে কৌলিন্য প্রথা, জঘন্য প্রথা চালু করেছিলেন, যেটা হিন্দু সমাজে এখনও রয়েছে। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের যে প্রথা, সেটি মূলত বল্লাল সেনের তৈরি করা। এছাড়াও দান সাগর এবং অদ্ভুত সাগর নামে 2টি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, যেটা মূলত তিনি শেষ করতে পারেননি। শেষ করেছিলেন তার পুত্র গৌরেশ্বর উপাধিধারী অর্থাৎ লক্ষণ সেন। এছাড়াও তিনি ঢাকেশ্বরী নির্মাণ করেছিলেন, ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন। ধারণা করা হয় ঢাকা যে নামটা আসছে মূলত এখান থেকেই, ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকেশ্বরী। কত সালে নির্মাণ করেন দরকার নাই, এটা ইতিহাসে পাওয়া যায় না ওইভাবে কত সালে আসলে নির্মাণ করেন। ঠিক আছে, এগুলো বিভিন্ন সময় ধরে তারা নির্মাণ করেছিলেন। বিষয়টা তো এরকম না যে একদিন নির্মাণ করছে বা 1 বছর নির্মাণ করছে, এটা না। আচ্ছা, আমরা লক্ষণ সেন একটু দেখি, মিশিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন আছে? কৌলিন্য প্রথা কি বললাম না? প্রথা, জাতপাতের প্রথা, জাতপাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে জাতগুলা, উঁচু নিচু মধ্যম মাঝারি বিভিন্ন জাতপাত, মানুষে বিভেদ যে তৈরি করা সমাজের ভিতরে, সেটি মূলত হলো কৌলিন্য প্রথা, কুলীন প্রথা, কুল জাতের প্রথা। এটা অরিরাজ শঙ্কর না, অরিরাজ নিঃশঙ্কর শঙ্কর। মিশিয়ে দিলাম। আচ্ছা, এবারে আসি আমরা গৌরেশ্বর, যার উপাধি ছিল তার নাম হলো সেন বংশের সর্বশেষ রাজা, সর্বশেষ কার্যকরী রাজা লক্ষণ সেন। কি নাম? লক্ষণ সেন। এই লক্ষণ সেন দীর্ঘ সময় তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন। লক্ষণ সেন বেচারা শেষ সময়টা ভালো যায়নি। তিনি 1178 থেকে 1206, তার মানে প্রায় 78 থেকে এখানে 22 আর 6, প্রায় 28 বছর তিনি ক্ষমতায় দ্বন্দ্বায়মান ছিলেন আর কি। লক্ষণ সেন সম্পর্কে যেটি জানা যায় সেটি হলো লক্ষণ সেনের যে উপাধি ছিল সেটি হলো গৌরেশ্বর। তোমরা জানো গৌররাজ, তিনি আবার গৌরেশ্বর নিজেকে দাবি করেছিলেন যে আমি হলাম গৌরেশ্বর। আচ্ছা, এই গৌরেশ্বর তার উপাধি ছিল। এছাড়া বৃদ্ধ বয়সে তিনি গঙ্গা নদীর তীরে রাজধানী নবদ্বীপে বসবাস শুরু করেছিলেন। আমরা জানি যে লক্ষণ সেন সেন বংশের বেশিরভাগ সময় যে রাজধানীটা ছিল সেটা হলো নবদ্বীপ। কি দ্বীপ? নবদ্বীপ। আর একটা রাজধানীর নাম পাওয়া যায় কি? বিক্রমপুর। এই দুটো রাজধানীর নাম পাওয়া যায়।
আচ্ছা, তিনি শেষ বয়সে নবদ্বীপেই ছিলেন। এছাড়াও লক্ষণ সেন সম্পর্কে 1196 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের রাজত্বকালে 1196 খ্রিস্টাব্দে, এটা একটু জানতে হবে, 1196 খ্রিস্টাব্দে সুন্দরবনের একজন বিখ্যাত ডাকাত আর কি ছিল ডম্মন পাল। এই ডম্মন পাল তিনি বিদ্রোহ করেছিলেন, নাম হলো ডম্মন পাল বিদ্রোহী হয়ে স্বাধীন রাজ্য ঘোষণা করেছিলেন সুন্দরবনে। কোথায়? সুন্দরবন। ডম্মন পাল স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ধরে নাও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই লক্ষণ সেনের বেঁচে থাকা অবস্থায় 1196 খ্রিস্টাব্দে। এছাড়াও লক্ষণ সেনের প্রধানমন্ত্রী এবং ধর্মীয় প্রধান ছিলেন হলাউত মিশ্র। হলাউত মিশ্র, একটু নামটা খেয়াল করো, এই হলাউত মিশ্র ছিলেন তার প্রধানমন্ত্রী এবং ধর্মীয় প্রধান। এবং এই হলাউত মিশ্র এবং লক্ষণ সেনের আমলে, সেন বংশের আমলে মূলত নিচু জাত যারা ছিল তাদের উপর অনেক বেশি অত্যাচার করা হতো, নির্মম নির্যাতন করা হতো। এই কারণে রাজ্যের যত প্রজা সম্প্রদায় ছিল তারা ছিল রাজ্যের ক্ষমতা বিমুখ, তারা একদমই অসহায় হিসেবে জীবনযাপন করত। এরই প্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে 1204 সালে মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী নিয়ে সেই সুদূর আফগান থেকে, অর্থাৎ সুলতান বংশের প্রথম সুলতান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আক্রমণ করলেন, তখন এই 17-18 জনের সামনে এই বিশাল সাম্রাজ্য লক্ষণ সেনের ভেঙে পড়ল এবং তারা কেউ নিজেদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পারলো না। এবং মজার বিষয় হলো যে ওই সময় যে প্রজারা ছিল তারা সবাই ওয়েলকাম জানাচ্ছিল যে আমরা মুক্ত হলাম এবং সবাই এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে সাদরে গ্রহণ করেছিলেন, কৃষ্ণ অবতার হিসেবে তাকে ঘোষণা দিয়েছিলেন। ইতিহাস থেকে জানতে হবে এগুলো। হলাউত মিশ্র ছিলেন তার কি? প্রধানমন্ত্রী, এবং তিনি লেখকও ছিলেন। এই হলাউত মিশ্রের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, হলাউত মিশ্র রচনা করেছিলেন, নাম হলো শেখ শুভদয়া। এগুলো বাংলাতে পড়বা, ঠিক আছে? হলাউত মিশ্রের একটা বিখ্যাত গ্রন্থ আছে, নাম হলো শেখ শুভদয়া। শেখ শুভদয়া, ঠিক আছে? এটাকে বলা হয় অন্ধকার যুগের একটা গ্রন্থ। আমরা জানি অন্ধকার যুগ শুরু হয় বাংলা সাহিত্যের 1201 থেকে 1350 সালকে বলা হয় অন্ধকার যুগ। আচ্ছা, বাংলা সাহিত্যের জন্য। আচ্ছা, এছাড়াও লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। জয়দেবের একটা বিখ্যাত গ্রন্থ আছে গীত গোবিন্দ, অর্থাৎ জয়দেব। এই জয়দেব ছিলেন সভাকবি। এই জয়দেবের একটা বিখ্যাত গ্রন্থ হলো গীত গোবিন্দ। সম্ভবত 45তম বিসিএসে এই প্রশ্নটা আসছিল যে জয়দেবের গ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। গীত গোবিন্দ। এবং তারপরে যেটা হলো আর কি 1204 সাল তার সামনে চলে আসলো, যথারীতি মাত্র 17 থেকে 18 জন সৈন্য নিয়ে তার সাম্রাজ্য ভেঙে পড়ল এবং তিনি খিড়কিদার বলা হয়, মানে সাম্রাজ্যের পেছনের দরজাতে তিনি পলায়ন করেছিলেন এবং গিয়ে কোথায় কিছুকাল তিনি তার দ্বিতীয় রাজধানী বিক্রমপুরে তিনি অবস্থান করছিলেন। তার কিছুদিন পরে তিনি মারা যান 1206 সালের দিকে। মৃত্যুবরণ করার পরে তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন ওইখানে বসে বসে কিছুদিন একটু রাজত্ব করার চেষ্টা করেছিলেন। এই কারণে তাদেরকে শেষ রাজত্বের একটা দেওয়া হয়, বাট কার্যত তারা কোনোভাবেই কার্যকর রাজা নয়। তো মূলত আমরা এর মধ্যে দিয়েই সেন বংশ শেষ করলাম, পাল বংশ শেষ করলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? আর একটা কাজ করি, উপমহাদেশে ইসলামের আবির্ভাব কিন্তু এর মধ্য দিয়ে আর কি, এটা বাংলায়, বাট বাংলার অনেক আগে 712 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম মোহাম্মদ বিন কাসিম এই ভারত উপমহাদেশে এসেছিলেন। কোথায়? দেবলে। অর্থাৎ দেবলের যে রাজা ছিলেন, সিন্ধু রাজা যাকে বলা হয়, সিন্ধু রাজা দাহির, তার সাম্রাজ্য আক্রমণ করেছিলেন মোহাম্মদ বিন কাসিম এবং সেটা জয়ও করেছিলেন। মোহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যুর কারণে সেই রাজ্য আর টিকে থাকেনি, মুসলিমদের শাসন আর স্থাপনা সেখানে হয়নি। তারও অনেক দিন পরে, প্রায় 300 বছর পরে গজনীর সুলতান মাহমুদ তিনি বাংলায় এসেছিলেন এবং বাংলায় এসে তিনি বারবার আসতেন, 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং ভারত থেকে বিভিন্ন অজস্র পরিমাণে স্বর্ণ অলঙ্কার এবং বিভিন্ন জিনিস তিনি লুট করে নিয়ে চলে যেতেন।
তো তিনি মানে কোনোভাবেই ইসলাম মানে স্থাপন করার জন্য তিনি কাজ করেননি। এগুলো হলো ইসলামের প্রাথমিক আলোচনা, আমরা নেক্সট দিন করার চেষ্টা করব। আমি একটু বলে নিই, না হলে আমি শেষ দিন আবার শেষ করতে পারবো না। আর একটা কথা তোমরা অনেকেই বলো, সেটা হলো যে আমাদের মুখস্থ পড়া কি। আমি ক্লিয়ার করে বলি, শোনো। অধ্যায়ের নাম বলা আছে, অধ্যায়ের যতটুকু টপিক আছে সবগুলোই আমরা পড়ার চেষ্টা করব। যতটুকু আমরা পড়াবো না, যতটুকু আমি এনটিকে পার্ট হিসেবে বলে দিব, সেটাই মূলত বাসার কাজ বা সেটা বাসায় পড়ে শেষ করতে হবে। কিন্তু মূল বিষয় হলো, যাদের কাছে বইটা আছে তারা বিশ্বাস করো বা নাই করো, তোমরা চমৎকারভাবেই কাভার করতে পারবা এবং কোনো ধরনের সমস্যাই হবে না। এবং যাদের কাছে বইটা নাই, দয়া করে যদি অন্য বই থাকে তোমার কাছে, তুমি মিলিয়ে পড়তে পারবা, তোমার সমস্যা হবে, একটু তাল মিলাতে সমস্যা হবে। তুমি এখন যুদ্ধের ময়দানে সবার কাছে আছে রাইফেল, তুমি একাই নিয়ে গেছো তলোয়ার, তো তলোয়ার দিয়ে তুমি কয়টারে আঘাত করবা? তোমার রাইফেল দরকার, ঠিক আছে? সেই রাইফেলের কাজটা তোমার কিন্তু বুস্টার করবে। বুস্টার মানেই হলো সহায়ক, বুস্টার মানে কি? হেল্পার। আর এই মুহূর্তে আসলে স্টক আউট, দু একদিন পরে পেয়ে যাবা। আচ্ছা, তার মানে উপমহাদেশে ইসলামের যে আবির্ভাব সেটা নিয়ে একটু বলি। উপমহাদেশে ইসলামের আবির্ভাব, আমরা ইতিহাস পড়তে গেলে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো দিল্লির শাসন আর একটা হলো আমাদের বাংলায় শাসন। দুটো কিন্তু দুই জিনিস। তো আমরা বাংলায় যে বিষয়গুলো সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর একটু বলি যে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফতকালে ভারতের মুসলমানদের বিজয় অভিযান প্রথম শুরু হয়। তার যে দুজন সেনাপতি ছিল, মুসা বিন নুসাইর, তিনি মূলত উত্তর আফ্রিকা জয় করেন, আর একজন হল তারিক, তিনি মূলত স্পেন জয়লাভ করেছিলেন এই উমাইয়া খিলাফতের সময়। তো এটা দেখা দেখি পূর্বাঞ্চলীয় যে খিলাফতের দায়িত্বে যিনি ছিলেন তিনি মূলত হলেন মোহাম্মদ বিন আজিজ। তিনি তার জামাতাকে পাঠিয়ে দেন 712 সালে। কত সালে? 712 সালে ভারতে। তিনি এসে মূলত সিন্ধু রাজার যে দাহির রয়েছে, দেবলের দাহির, তাকে আক্রমণ করেন এবং তাকে নিহত করেন এবং রাজ্য মূলত দখল করে নেন। কিন্তু হঠাৎ করেই মোহাম্মদ বিন কাসিম মৃত্যুবরণ করার কারণে সেই রাজ্য আর টিকে থাকেনি বা ইসলাম সম্প্রচার করা যায়নি বা প্রতিষ্ঠা করা যায়নি। এটা গেল 712 সালের অনেক পরে। তারপরে দীর্ঘ 300 বছর পরে, অর্থাৎ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনীর সুলতান মাহমুদ, তিনি মূলত ভারতে 17 বার আক্রমণ করেছিলেন। গজনীর মাহমুদ কি করেছিলেন? 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার ভিতরে উল্লেখযোগ্য যে আক্রমণগুলো তিনি করেছিলেন, গজনী মূলত আফগানিস্তান থেকে আসতেন, আক্রমণ করতেন, চলে যেতেন, এই কাজটা তিনি করছেন। তো সুলতান মাহমুদ টোটাল 17 বার আক্রমণ করেছিলেন এবং তিনি সুলতান মাহমুদের বিখ্যাত একজন সভাকবি ছিলেন ফেরদৌসি, যাকে বলা হয় প্রাচ্যের হোমার হিসেবে বলা হয় ফেরদৌসিকে। এই প্রাচ্যের হোমার ফেরদৌসি তার বিখ্যাত একটা মহাকাব্য রচনা করেছিলেন, শাহনামা। বিখ্যাত কাব্যর নাম কি? মহাকাব্যর নাম হলো শাহনামা। তিনি কিন্তু এই গজনীর সুলতানের আওতাধীন ছিলেন। এছাড়াও যেটি জানা যায় যে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন, গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির, এটি আক্রমণ করেছিলেন। কেন আক্রমণ করেছিলেন তিনি মন্দির? ওই সময় মূলত হিন্দু সম্প্রদায়ের যারা ছিলেন তারা মূলত মন্দিরগুলোতে অনেক বেশি সম্পদ, ধনাঢ্য বা সোনা রূপা, এই বিষয়গুলো তারা ওখানে গচ্ছিত রাখতেন। মনে করতেন যে এটি তাদেরকে রক্ষা করবে, এই মন্দিরে যে দেবদেবী আছে তারা তাদেরকে রক্ষা করবে। কিন্তু এই বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্য সুলতান মাহমুদ বারবার আসতেন এবং এসে কি করতেন? ওই মন্দিরেই সম্পদগুলো নিয়ে তিনি চলে যেতেন এবং দেখাতেন যে আমার কিছু হচ্ছে না। এইভাবে হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে ভুল ধারণাটা ছিল যে মন্দিরে থাকলে এই সম্পদগুলো সুরক্ষিত থাকবে, বিষয়টা এরকম নয়, এই ধারণাটা তিনি ভেঙে দিতে পেরেছিলেন। এবং ইসলামের যে প্রথম যে বিষয়টা একেশ্বরবাদ, এইটাকে তিনি মূলত অল্প অল্প করে ইনসার্ট করার চেষ্টা করেছিলেন। এটা হলো ঐতিহাসিক একটা বিষয়। আচ্ছা, যাই হোক, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন 1026 খ্রিস্টাব্দে। এছাড়াও সোমনাথ মন্দির হলো গুজরাটে অবস্থিত, এটাও প্রশ্নে আসে। এছাড়া সুলতান মাহমুদের রাজসভার প্রসিদ্ধ দার্শনিক এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বিখ্যাত আল বিরুনি। এই আল বিরুনিও মূলত তার রাজসভার একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন। তার মানে তার রাজসভার দুইজন বিখ্যাত ব্যক্তি আছেন। একজন হলো ফেরদৌসি, মহাকবি ফেরদৌসি, তার বিখ্যাত কর্মর নাম হলো শাহনামা, তাকে বলা হয় প্রাচ্যের হোমার। আর কি? আরেকজন ছিলেন জ্যোতির্বিদ আল বিরুনি। এই দুইজন বিখ্যাত ব্যক্তি তার রাজ্যের কিন্তু অলঙ্কার করেছিলেন। এটা হলো ইসলামের প্রথম আবির্ভাব। বাট ইসলামের যদি বলো যে ইসলামের আসলে প্রথম স্থাপনা বা প্রথম মুসলিম শাসনটা কে জারি করলো, সেটা মূলত ইতিহাসে যার নাম মোহাম্মদ বিন
মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম, এত কঠিন নাম মনে রাখার দরকার নাই, তার সহজ নাম হলো মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি মূলত হলেন ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, প্রথম প্রতিষ্ঠাতা বা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাতা তাকেই বলা হয় এই মোহাম্মদ বিন ঘুরি। মোহাম্মদ ঘুরি, এই মোহাম্মদ বিন ঘুরির সাথে মূলত প্রথম যার যুদ্ধটা হয়েছিল ভার্সেস, আমি যদি বলি ভার্সেস দেই তাহলে হবে কি পৃথ্বীরাজ চৌহানের সাথে। এই পৃথ্বীরাজ চৌহানের সাথে তার পরপর দুইটি যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহানের সাথে। প্রথমটি হলো 1191 খ্রিস্টাব্দে, এটিকে বলা হয় তরাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে, যেখানে পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ বিন ঘুরি পরাজিত হন এবং পৃথ্বীরাজ চৌহান জিতে যান। দ্বিতীয়বার তিনি আবার শক্তি সঞ্চয় করে 1192 খ্রিস্টাব্দে তিনি আবার আসেন। এবার কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে এবং নিহত করে এবার কিন্তু মোহাম্মদ বিন ঘুরি সাম্রাজ্য জয় করেন। তার মানে ভারতের ইতিহাসে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করা প্রথম যে প্রয়াসটা চালান বা প্রথম শাসন ব্যবস্থা যিনি চালু করেন তার নাম হলো মোহাম্মদ বিন ঘুরি বা মোহাম্মদ ঘুরি। তার ইতিহাসের নামটা অনেক বড়, মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম তার হলো প্রাথমিক নাম। আচ্ছা, এই প্রথম তরাইনের যুদ্ধ এবং কি দ্বিতীয় তরাইনের যুদ্ধ, এই দুইটা তরাইনের যুদ্ধ ইতিহাসে পাওয়া যায় 1191 এবং 1192 খ্রিস্টাব্দে। এটা মূলত ভারতে তিনি দিল্লি সম্রাট বা দিল্লিতে প্রথম দিল্লি সালতানাত প্রথম তিনি চালু করার চেষ্টা করেন। তাই মইজুদ্দিন ঘুরি বা মোহাম্মদ বিন ঘুরি তিনি যখন এখানে রাজ্য স্থাপন করতে পারলেন, তার যে সেনাপতি ছিল যাকে আমরা বলি কুতুবউদ্দিন আইবেক, এই সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যান গজনিতে, অর্থাৎ আফগানিস্তানে তিনি প্রত্যাবর্তন করেন। এরপর থেকে মূলত এই কুতুবউদ্দিন আইবেক আমল শুরু হয়ে যায়। এই কুতুবউদ্দিন আইবেক ইতিহাসে বিশাল একটা জায়গা দখল করে আছেন। কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক এবং যেটাকে বলা হয় দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত একটা হলো দিল্লিকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা, আর একটা হলো বাংলায় শাসন ব্যবস্থা। এই দুটো সাল কিন্তু আছে জিকে বুস্টার বইয়ের 32 নম্বর পৃষ্ঠাটা একটু যদি খেয়াল করো, দেখো যেখানে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে যেখানে বাংলা এবং দিল্লিতে শাসন ব্যবস্থা কথা বলা রয়েছে। দিল্লি সালতানাতে শুরু হয় 1206 থেকে 1526 সাল পর্যন্ত দিল্লি সালতানাত চলতে থাকে। আর বাংলায় শুরু হয় সুলতানি আমল 1204 থেকে 1538 সাল পর্যন্ত। তোমরা যাদের কাছে বইটা আছে জাস্ট 32 নম্বর পৃষ্ঠাটা এক নজর দেখে নিবা। এখান থেকে স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538, 1338 থেকে 1538, এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর ইম্পর্টেন্ট কি, নবাবী শাসন এবং সুবেদারি শাসন। এই অর্থাৎ মুঘল শাসন ব্যবস্থায় বাংলায় দুটি শাসন ব্যবস্থা ছিল, একটা হলো নবাবী আর একটা হলো মুঘলদের সুবেদারি শাসন আমল। এই দুটো শাসন আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নেক্সট দিন আমরা চেষ্টা করব ইসলাম মানে এরপর মুসলিম শাসন আমলে আমরা বুদ্ধ দেখলাম, আমরা হিন্দু শাসনামল দেখলাম, এবার আমরা মুসলিম শাসনামল সম্পর্কে, এটাকে বলা হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগ সম্পর্কে আমরা নেক্সট দিন যতদূর পারি চেষ্টা করবো সম্পূর্ণটা কভার করার জন্য। তো আজকে আর আমি ক্লাস বাড়াচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পারছো আজকের ক্লাসটা কেমন লাগলো বা কতদূর আমি কিছু করতে পারলাম কিনা। একটু বলো আমাকে যে আদৌ কি তোমরা আজকের ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো কিনা, বা যদি পেরে থাকো বা বুঝে থাকো তাহলে একটু কমেন্টসে আমাকে বলো যে ডান স্যার। আমরা শেষ করব জাস্ট 2-3 মিনিটের মধ্যে। স্যার দয়া করে পিডিএফ দেন। পিডিএফ কী দিব বলো তো, কিসের পিডিএফ চাও তুমি? হাত পা নাই, একটু লিখতে হবে, চেয়ার টেবিলে বসে বসে একটু লিখতে হবে, কেমন? তোমার বন্ধুরা যেমন লেখে তোমারও লিখতে হবে, একদম আলোর গতির বেগে লিখতে হবে, তাহলেই হবে। এই পিডিএফ নিয়ে শুধু ফোনের গ্যালারি ভর্তি হবে, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। রাইট, কুতুবউদ্দিন আইবেক ছিলেন দাস বংশের, জি দাস বংশের ছিলেন। তিনি মূলত দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা।
ওকে, তাহলে আমরা আজকের জন্য শেষ করছি ক্লাস। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ইংলিশ মজার স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।